ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আয়োজন করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গতকাল বুধবার জাতীয় উদ্দেশ্যে ভাষণে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিগত 15 বছরের 3টি নির্বাচনে যারা ভোট দেওয়ার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন, এবার তাদের বকেয়া আনন্দ সহ মহানন্দে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে চায় সরকার। নির্বাচন আয়োজনে প্রযুক্তির সাহায্য নেওয়া হবে জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, ত্রয়োদশ নির্বাচন শান্তি, শৃঙ্খলা, ভোটার উপস্থিতি, সৌহার্দ্য ও আন্তরিকতার পাশাপাশি সব দিক থেকে যেন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, তারা সেই চেষ্টাই করবেন। সরকার প্রধানের এমন ঘোষণার পর আজ প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকলেও ইসি তার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপি বলছে, প্রধান উপদেষ্টার ঐতিহাসিক ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কেটে যাবে, গণতন্ত্র উত্তরণের পথ সুগম হবে। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ায় বিস্মিত ও হতবাক জামায়াত। তবে দলটি বিস্মিত হলেও জাতীয় স্বার্থে তারা প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচক হিসেবেই নিতে চান। একই সঙ্গে তারা চান যেন জুলাই সনদের ভিত্তিতে হয় আগামী নির্বাচন। অন্যদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় এনসিপির আপত্তি না থাকলেও তারা নির্বাচনের আগে দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায়। নির্বাচনের সময় ঘোষণা ও জুলাই ঘোষণাপত্র নিয়ে কেউ খুশি আবার কেউ হতাশ কেন, এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে সেরকম একটি নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার করার চেষ্টা করছেন এবং আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠিও দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। তার মানে আনুষ্ঠানিক প্রস্তুতি আসলে শুরু হলো। সেই একই সময় আসলে যদি আমরা বলি, বিএনপি যতখানি খুশি মনে আসলে এই নির্বাচনকে স্বাগত জানিয়েছে, জামায়াত কিংবা এনসিপি তারা আসলে নানানভাবে বলার চেষ্টা করছে এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, কিংবা আসলে তারা বলছে যে আইন শৃঙ্খলার এক ধরনের উদ্বেগ আছে, সেই সাথে সংস্কার এবং বিচার নিশ্চিত না করে তারা নির্বাচন দেখতে চায় না। তার মানে কি সামনে নির্বাচনে আমরা সব দলের অংশগ্রহণ দেখতে পাবো, নাকি সেটি নিয়েও একটি বড় চ্যালেঞ্জ আছে? ধন্যবাদ। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, থাকবে। বা একটা রাজনীতি এবং অন্তর্বর্তীকালীন সরকার যে বাস্তবতার দায়িত্ব নিয়েছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, আওয়ামী লীগের প্রশ্ন জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা, এরকম অনেকগুলো প্রশ্ন আমরা এখনও কালেকটিভলি রিজলভ করি নাই। তো সেরকম একটা বাস্তবতাতে হাসিনার বিচার মাত্র শুরু হয়েছে, বিচারটা অগ্রগতি কতটুকু গড়ায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে সিরিয়াসলি ভিন্ন মত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সনদ যেটা একমত হয়েছে সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে, সনদের স্ট্যাটাস কি হবে, সনদ নিয়ে কনস্টিটিউশন সাসপেন্ড করা হবে কি না, নির্বাচনটা কি সনদের অধীনে হচ্ছে না 106-এর অধীনে হচ্ছে, এই তর্কগুলো রয়ে গেছে। তারপরে নিম্নকক্ষে পিআরের আলোচনাটা অনেকগুলো দল খুব জোরালোভাবে বলছে কোনো না কোনো ফর্মে নিম্নকক্ষে পিআর থাকা উচিত কিনা। তো এই তর্কগুলো তো রিজলভ করতে হবে কোনো না কোনো ফর্মে। এখন ঐকমত্য কমিশনের কাছে কিছু দায় আছে, নির্বাচন কমিশনের কাছে কিছু দায়িত্ব আছে। আর প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত 1.5 বছর 1 বছরে ধরেন আপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিয়েছেন, কিন্তু অনেকগুলো যেগুলো করতে পারেন নাই তার ভিতরে একটা হচ্ছে প্রশাসনের উপরে তার যে নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল সেটা আমরা এখনও দেখতে পারিনি। সামরিক এবং বেসামরিক প্রশাসন, আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যেই লেভেলে অথরিটেটিভ অ্যাকশন নেওয়া দরকার ছিল সেটা আমরা দেখিনি, এবং আমরা এখনও আশঙ্কা করছি নির্বাচন কমিশন এবং টোটাল মানে নির্বাচনী ফোর্স যেটা কাজে লাগবে তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য যোগ্য কিনা। আমাদেরকে মাথায় রাখতে হবে যে 12.5 কোটি ভোটার, পৃথিবীর অধিকাংশ দেশে এতগুলো মানুষই নাই যারা ভোট এবং গণতন্ত্রের চর্চা করেন। 41 থেকে 43 হাজার সেন্টার আছে, প্রতিটা সেন্টারের ভিতরে পোলিং স্টেশন আছে আরও বেশি। মানে আপনার ধরেন 17 থেকে 21 লক্ষ পর্যন্ত একটা মানুষের কর্মযজ্ঞ আছে। এবং সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র 2001-এর পরে কোনো ভালো নির্বাচন আয়োজন করে নাই।
আমাদের আমলারা, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের নির্বাচন কমিশন ডামি নির্বাচন করতে জানে, একতরফা নির্বাচন করতে জানে, রাতের ভোট করতে তারা জানে, কিন্তু সুষ্ঠু ভোট করবার অভিজ্ঞতা 2001-এর পরে তাদের কারো নাই। অতএব সেই রকম একটা বাস্তবতায় নির্বাচনের প্রস্তুতি যে একটা মহাযজ্ঞ, এইটা অন্তর্বর্তীকালীন সরকারের লিডারশিপে হওয়া সম্ভব কিনা, না আমরা ওনাদের নেতৃত্বে 73 অথবা 2018-র মডেলের একটা ভাঙাচোরা নির্বাচন দেখব। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তো আপনাদের সবার আস্থা ছিল এবং আপনারা তো এখনো সেটাই চেয়েছেন যে এই এখনো আছে। সরকারই আসলে সবচাইতে সুষ্ঠু নির্বাচনটা আমাদেরকে উপহার দেবে। আমরা সেটাই প্রত্যাশা করি, কিন্তু তাদের আমলাতন্ত্রের উপরে নিয়ন্ত্রণের জায়গাটা বিবেচনা করে আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেইটা তারা সিরিয়াসলি এই মেক করতে ফেব্রুয়ারির পারবে মধ্যে কিনা। যদি নির্বাচন হয়, এই আমলাতান্ত্রিকতার পরিবর্তন নিয়ে আসা সম্ভব বলে কি আপনারা মনে করেন? গতকালকের ঘোষণাপত্রের ব্যাপারে যে সমন্বয়হীনতা আমরা দেখেছি এই সরকারে, এবং এটা তো সিরিয়াসলি আমাদেরকে হতাশ করেছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা জনপ্রিয় সরকার, মোস্ট পপুলার ইয়েট দ্য উইকেস্ট, দুর্বলতম সরকার। মানে এই রকম সরকার আমরা আমাদের হিস্ট্রিতে দেখি নাই, যাকে সবাই সমর্থন করে কিন্তু সে ডেলিভার করতে পারে না, সে ডিসাইসিভ হইতে পারে না, তার এই ম্যান্ডেটটাকে সে কাজে লাগাইতে পারছে না। তো এটা একটা সিরিয়াস জায়গা যে আগামী নির্বাচনটা যদি সে আসলে ফার্সিক্যাল হয়ে যায় কিনা, এবং তার গুড ইন্টেনশন থাকার পরেও এটা হতে পারে। কারণ আমরা বিভিন্ন জায়গায় যেটা দেখতে পাচ্ছি, সিম্পলি চাঁদাবাজির যে বাস্তবতাগুলো আছে সিরিয়াসলি নিয়ন্ত্রণ করতে পারছে না। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে ঢেলে সাজানো দরকার ছিল সেটা তারা করতে পারে নাই। নির্বাচন কমিশন যেভাবে গাটস দেখানোর কথা ছিল সেরকম কোনো ডিসাইসিভনেস আমরা দেখি নাই। নির্বাচন কমিশনের যে সকল রিফর্ম নিয়ে আমরা গত অনেক বছর থেকে আলাপ করছি, গত 1 বছরেও আমরা আলাপ করেছি, তার ন্যূনতম কোনো রিফর্ম তারা আন্ডারটেক করে নাই। রিফর্ম কেন্দ্রিক নির্বাচন কমিশন সংস্কারের যে সুপারিশমালা আছে সেগুলো পর্যন্ত তারা মানতে রাজি তার মানে হচ্ছে না। এই মুহূর্তে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য যথেষ্ট প্রস্তুতি বাংলাদেশের নেই বলে এবি পার্টি অন্তত মনে করছে। সিরিয়াস প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে এবং তারা সেটা নিতে পারবেন কিনা এই ব্যাপারে আমাদের যথেষ্ট সংশয় আছে। প্রশ্ন আছে। জি, আমি সোহরাব হোসেন আপনার কাছে একটু আসি। ভোটের ঘোষণা দেবার আগে প্রধান উপদেষ্টা আলোচনা না করাতে সব রাজনৈতিক দলের সাথে জামায়াত যথেষ্ট বিস্মিত হয়েছে এবং এর মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা দীর্ঘদিনের ঐতিহ্য উপেক্ষা করেছেন, এরকম একটি বক্তব্য তারা রেখেছেন। এবং এনসিপিও বলছে যে নির্বাচনের আগে সংস্কার এবং বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে, তাছাড়া আসলে নির্বাচনে কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সম্ভব হবে না। খুব গুরুত্বপূর্ণ দুটি রাজনৈতিক নির্বাচনের কথাই যদি আমরা বলি, দুটো স্টেক হোল্ডার তারা আসলে নির্বাচনকে ঘিরে নানান রকমের বিরোধী বক্তব্য রাখছেন, বা এই ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন কতখানি সুষ্ঠু হবে সেটি নিয়ে একটি বড় প্রশ্ন উঠছে কিনা। ধন্যবাদ আপনাকে এবং আমাদের সহ আলোচক মিলন ভাই এবং ফওয়াদ ভাই, তারা খুবই রাজনীতিতে অভিজ্ঞ এবং জ্ঞান বিজ্ঞানেও অভিজ্ঞ। সুতরাং তারা কিভাবে দেশকে এগিয়ে নেবেন তার উপর নির্ভর করবে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, গণতন্ত্র পরবর্তীকালে কাজ করবে কিনা। মানে রাজনৈতিক নেতৃত্ব সম্ভবত আজকে আলী রিয়াজ সাহেব, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি বলেছেন যে এটা তো অন্তর্বর্তী সরকার, মূল রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিকরা, তাদেরই ঠিক করতে হবে নির্বাচনটি কী হবে। সরকারের যদি যেটি ফওয়াদ ভাই বললেন, সরকার সবচেয়ে দুর্বল, সরকার মধ্যে সমন্বয় নেই, সমন্বয়টা তৈরি করতে হবে। আমি তো অনেক নেতিবাচক দিকের মধ্যেও ইতিবাচক দিকও আছে। এই যে জাতীয় ঐকমত্য কমিশন যে 2 মাস 2.5 মাস ধরে আলোচনা করছে এবং অনেক সময় অনেক দিন মনে হয়েছে যে বোধহয় আলোচনা আর এগোবে না, আলোচনা ভেঙে গেল। বিএনপি বা বাম দল অনেকে কিন্তু করেছেন, ওয়াকআউটও করেছেন সাময়িক, আবার কোনো দল অভিমানে জানও নেয়, মানে এরকম ঘটনাও ঘটছে। তারপরও কিন্তু আলোচনাটা এগিয়েছে এবং আমি মনে করি নির্বাচনের তারিখ মানে এই যে রোজার আগে নির্বাচন হবে এবং এই নির্দেশনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা তাগিদ থাকবে, আমাদের একটা সমঝোতায় পৌঁছতে হবে। যেখানে বিরোধ আছে, যেখানে ঘাটতি আছে, যেখানে সমস্যা আছে, সমস্যাগুলো দ্রুত সমাধান করে আমি মনে করি জাতীয় ঐকমত্য কী বলে জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক দলের অনেক আপত্তি আছে, অনেক ঘাটতি আছে, এটা যেমন আছে, হয়তো জাতীয় জুলাই সনদেও এরকম থাকবে, কিন্তু তারপরও আমাদের একটা গন্তব্যে পৌঁছতে হবে। গন্তব্য হচ্ছে কি গণতন্ত্র। তো গণতন্ত্রের অন্যতম সিঁড়ি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটা যদি আমরা ভালোভাবে না করতে পারি তাহলে কিন্তু গণতন্ত্রের যে প্রত্যাশা
জুলাই অভ্যুত্থানে এতগুলো মানুষ জীবন দিল, তার যে আত্মদান সেটা কিন্তু বৃথা হবে। আমি মনে করি যে এক্ষেত্রে কোথায় কোথায় ঘাটতি, রাজনৈতিক দলগুলোর উচিত নির্বাচন কমিশনের কাছে এটা চিহ্নিত করা, এটি আবার যে জানানো। নির্বাচন কমিশনের উপর আসলে পুরো নির্বাচন ব্যবস্থাটা নির্ভর করছে, সেই নির্বাচন কমিশন নিয়েও তো অনেক রকমের সমালোচনা আছে। অনেকটা নির্বাচন কমিশনের সব বিএনপির লোকজন এমন শোনেন, অভিযোগ করেছেন NCP র নেতারা। নির্বাচন হওয়ার আগদিন পর্যন্ত বা হওয়ার দিন পর্যন্ত এই অভিযোগ থাকবে, আপত্তি থাকবে, প্রতিবাদ থাকবে। তারপরও হচ্ছে যে আমরা একটা নির্বাচন চাই। আমি যদি বলি যে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বা প্রশাসন, এদের যার যার ভূমিকা আছে, কিন্তু রাজনৈতিক দলের ভূমিকা কি হবে, প্রার্থীর ভূমিকা কি হবে, ওই দলের নেতাকর্মীদের ভূমিকা কি হবে? তাদের তো একমাত্র ভূমিকা যে তার পক্ষে জনসমর্থন নিয়ে আসা। তো অন্যের পক্ষে যে জনসমর্থন আছে বা অন্য পক্ষ বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীও যাতে সেটাই প্রকাশ করতে পারে, সেটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেই জনগণের কাছে যেতে পারে, ভোটারের কাছে যেতে পারে, সেই পরিবেশটা তৈরির দায়িত্ব আমি মনে করি রাজনৈতিক দলগুলোর। খুব একটা বেশি সময় তো হাতে নেই, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। আপনি কি মনে করছেন সেই পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সব রাজনৈতিক দল? 90-এ এরশাদ বিরোধী আন্দোলনের পর মাত্র 3 মাসেরও কম সময়ের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের সরকার কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন করেছিলেন। এবং অনেকেই বলেন এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে কম বিতর্ক হয়েছে সেই নির্বাচন নিয়ে। 2008-এর নির্বাচন সম্পর্কে ফুয়াদ ভাই বললেন, অনেকে 2001-এর নির্বাচন সম্পর্কে বলবে, আর 96-এর নির্বাচন হয়েছে একটা বিশেষ পরিস্থিতিতে, সে সম্পর্কেও অনেক অভিযোগ থাকবে। কিন্তু 91-এর নির্বাচন নিয়ে কিন্তু কম, কারণ যে পতিত স্বৈরাচারের যে দল ছিল জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি ওই নির্বাচনে 35টি আসন পেয়েছিল। যদি নির্বাচন সুষ্ঠু না হতো, অর্থাৎ জাতীয় পার্টির সমর্থকরা ভোট দিতে না পারতো, তাহলে কিন্তু এই ফলাফল হতো না। সুতরাং মানুষ আসলে কতখানি ভোট দিতে পারছে সেটাও একটা মানুষ পারছে, মানুষকে সেই সুযোগটা কতটা দেওয়া হচ্ছে, তখন একটা পরিস্থিতি ছিল। এটি ঠিক যে 6 মাস আগে নির্বাচন হলে এক ধরনের হতো, আবার 7 মাস পর বা 2 বছর পর হলে আরেক ধরনের হবে, এই সরকার আরও অজনপ্রিয় হবে। তা আমিও সরকারকে ধন্যবাদ দিতে চাই যে রাজনৈতিক দলগুলোর চাপে হোক বা তারা নিজেদের অবস্থান বুঝে হোক নির্বাচনের তারিখটি ঘোষণা করেছে। এই জায়গাটাতে আমি ডক্টর আনাম এহসানুল হক মিলন আপনার কাছে আসি। রাজনৈতিক দলগুলোর চাপে আসলে নির্বাচন দিচ্ছেন কিনা অন্তর্বর্তী সরকার, সেটি নিয়ে যথেষ্ট আলোচনা আসলে এই মুহূর্তে বাংলাদেশে আছে। তবে সবচেয়ে বেশি যেটি আলোচিত বিষয়, কিংবা জামায়াত বা এনসিপি তারা আসলে বারবার অভিযোগ করছে তাদের সাথে আলোচনা না করে এই নির্বাচনের তারিখটি ঘোষণা করা হচ্ছে, এবং লন্ডন বৈঠকের দিকে আসলে সবার এক ধরনের সমালোচনার আঙুল আছে। লন্ডন বৈঠকের পরে আমরা আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা শুনছিলাম এবং সেটি আপাত দৃষ্টিতে সত্যি হতে যাচ্ছে। তার মানে কি আসলে সত্যি রাজনৈতিক দলগুলোর এই অভিযোগ সত্যি হতে যাচ্ছে, লন্ডনে বসেই আসলে নির্বাচনের তারিখটি নির্ধারিত হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক আমাদের ব্যারিস্টার ফুয়াদ এবং সোহরাব ভাই। ওনারা যেখানে শেষ করলেন আর আপনি যেখানে শুরু করলেন কিছুটা দূরে চলে যাচ্ছেন আপনি। আমি ওনার থেকেই শুরু করি, ধারাবাহিকতা থাকুক। আর লন্ডনের কথা যদি বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ একটি বিরোধী দল যারা এই তিনবার ক্ষমতায় গিয়েছেন, শহীদ জিয়ার সময়টা বাদ দিলাম, এবং যারা ওয়েটিং টু বি ইন পাওয়ার, এবং যারা বিগত দিনে সুষ্ঠু নির্বাচন হলে বেশ কয়েকবারই ক্ষমতায় যেত, সেই দলের সাথে আলোচনা করাটা কি খুব বিরাট একটা ভ্রান্তি হয়েছে? নিশ্চয়ই নয়। স্টেক হোল্ডারের মধ্যে কার স্টেক কতটুকু সেইটুকু বুঝেই তো বিবেচনা করবেন, এবং সকলকে গড়ে এক পাল্লায় ফেলে দিবেন, এটা তো হতে পারে না। এবং দায়িত্বশীল একজন নেতা যিনি আজও ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশের মানুষকে সংযতভাবে কথা বলার জন্য, সেই জায়গায় তো ওনাকে কথা বলতেই হবে। কারণ বিএনপিকে বাদ দিয়ে তো স্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করা যায় না। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যে কাজটি করেছেন সর্ববেশ ঠিক কাজে করেছেন। আপনি দায়িত্ব নিলেও একই কাজ করতেন এবং করতে হতো সেটাই। এই রোড ম্যাপে তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এই হতাশার সুর কেন? কি বলতে চাই বিএনপি? আসছি আপনি ধরুন, এই সরকার আজকে 1 বছর পার হলো, আরও 6 মাস থাকবে, 1.5 বছর সরকার থাকলো। এই সরকার যদি শুধু মনেই করে যে আমরা একটা নির্বাচন করিয়ে দেব, তাহলে তারা সরকার গঠন করার 3 মাস 90 দিনের মধ্যেই সরকার গঠন করতে পারতো। যেমনিভাবে সোহরাব ভাই বললেন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনের মধ্যে সব কিছু ঠিক করে তো নির্বাচন দিয়েছিলেন। তাহলে এই সরকারকে জাতি যুক্তিক সময় দিয়েছে কি জন্য? শুধু নির্বাচন করিয়ে দেওয়ার জন্য? নিশ্চয়ই না। তার সাথে সুশাসনের প্রয়োজন রয়েছে, ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে, এবং ডেমোক্রেসিকে পুনরুদ্ধার করার জন্য তাদের কাজ করতে হবে। মোটা দাগে তারা কি কাজ করেছেন? করেননি।
কোনো কাজেই মোটা দাগে করতে পারেনি। শেষমেশ এসে বুঝতে পেরেছেন নির্বাচন হচ্ছে এই সরকারের একটি সেফ অ্যান্ড পিসফুল এক্সিট, এবং সেই জায়গাটা তারা গিয়েছেন। সেই জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞ ওনাদের কাছে যে ওনারা একটা সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছেন। ইলেকশন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কি পারবেন না সেই কথাটি সকলেই বলছে, এনসিপি বলছে বা জামাত বলছে বা এবি পার্টি বলছে, সকলেই বলছে। আমরা কি বাস্তবতা দেখছি না? এই সরকার আসার পরে তারা কি দায়িত্ব নিয়েছে? আমি যদি বলি রিসেটেল করার সুযোগই দিয়েছে ফেসিবাদকে। আমি তো এটাও বলতে পারি যদি সেই সময়ে সরকার পট পরিবর্তন হতো, নতুন কোনো গভর্নমেন্টকে আনা হতো, তাহলে যারা বিগত দিনে সরকারে ছিল তাদেরকে আনা হতো বা জাতীয় সরকার করা হতো। এই সরকারটি এমন একটি সরকার হয়েছে যেই সরকারটি বিগত দিনের এই ফ্যাসিস্ট হাসিনাকে সরকারে রাখার জন্য যারা যারা সাহায্য সহযোগিতা করেছিল তাদেরকেই এখানে রেখে এবং তাদেরকে একটা রিসেটেল করার একটা সুযোগ দিয়েছে। আমরা তো দেখছি না হিসাবের খাতায় তেমন কোনো সংযোজন হয়েছে। তাহলে এই সরকার বা এই সংস্কার কমিটি আমাদের কি দিল? ওই গতানুগতিক 5 বছর পর পর নির্বাচন, সেটাই তো তারা সেটি বলছে। যেমন আপনাদের প্রশ্ন, আবার এনসিপি বা জামায়াত বলছে এই সরকারে কিংবা আসলে এই প্রশাসনে বিএনপির লোকজন বসে আছে এবং তারাই আসলে পুরো নির্বাচনকে চালিত করতে যাচ্ছেন সামনে। ও এই এনসিপির কথা শুনে আর জামাতের কথা শুনে আমি তো রাষ্ট্রের কথা বলছি। আমি বলছি ডক্টর ইউনূসের কথা। আমি তো বলছি না জামাত কি বলছে, এনসিপি কি বলছে। আপনি স্টিয়ারিং দিয়েছেন ডক্টর ইউনূসকে, আর আমি উত্তর দেবো এনসিপির কথা। আমি তো জানতে চাচ্ছি ডক্টর ইউনূস কি করলো, আমি তো জানতে চাচ্ছি সংস্কার কমিশন কি করলো। আমি কেন এনসিপির কথার উত্তর দিতে যাব, জামাতের কথার উত্তর দেব? তারা বলবে, তারা বলুক। কিন্তু এই সরকার দৃশ্যমান কি করেছে? এই সরকার দৃশ্যমানে নির্বাচন কমিশনে নির্বাচন করার জন্য যে দায়িত্ব নিয়েছে, নির্বাচন কমিশন নির্বাচন করতে গেলে যে সংস্কারের প্রয়োজন রয়েছে সেই সংস্কারগুলো কি তারা বলেছে পাবলিকলি? বা এই সংস্কার কমিশন কি এই গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করছে কিভাবে? বিগত 5 বছর পরে একবার নির্বাচন হতো, এখন আবার ক্ষমতার পালাবদল হবে, 5 বছর পরে নির্বাচন হবে। এতে একই তো ধারাবাহিকতা। তারা নতুন কি দিল? তাদেরকে যে 1.5 বছর জাতি তাদেরকে যৌক্তিক সময় দিল, সেই জন্যই তো আমরা বলেছিলাম যে যত শীঘ্রই সব। আপনি কি খেয়াল আছে যখন এই বিজয় আসলো তারপরে তো আমরা বলেছিলাম যে এই সরকারের দায়িত্ব একটি নির্বাচন দিয়ে দেওয়া। নিশ্চয়ই, এবং স্বাভাবিকভাবে আসলে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে আমাদের একটি নির্বাচিত সরকারও প্রয়োজন। কিন্তু এখনো আসলে রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা দেখছি মতভেদ রয়েছে। পিআর পদ্ধতি না দিলে জামায়াত নির্বাচনে আসবে না, এরকম এক ধরনের কথা তারা একসময় পর্যন্ত বলেছে। সেই জায়গাগুলোতে আসলে আমরা যদি মতকে পৌঁছাতে না পারি, এই নির্বাচন কতখানি আসলে সব রাজনৈতিক দল অংশগ্রহণমূলক হতে যাচ্ছে কিংবা সবাই অংশগ্রহণ করতে পারবেন কিনা, সেই ধরনের একটা শঙ্কাও তো থেকে যায়। এই জায়গাটিতে আসবো, একটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাথমিক রাজধানী থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। যে জায়গাটিতে আমরা ছিলাম যে কোনো কোনো রাজনৈতিক দল খুশি হয়েছে, আবার কেউ কেউ আমরা হতাশ হতে দেখছি, কিন্তু সেই সময় একই সময় রাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়তে এখন আমরা জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি। পিআর ছাড়া পদ্ধতি ছাড়া জামায়াত ইসলামও বলেছে যে তারা কোনোভাবে নির্বাচন দেখতে চায় না। এই অবস্থান যখন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, ঠিক একই সময় আপনি নিশ্চয়ই দেখেছিলেন তথ্য উপদেষ্টা একটি স্ট্যাটাস দিয়েছিলেন বলতে হবে আমাকে, কারণ তিনি সেটিকে পরে রিমুভ করেছেন। 1-11 আশঙ্কাও তিনি দেখতে পাচ্ছেন, সেই সম্ভাবনা কতখানি? এখন কেউ কেউ 1-11 আশঙ্কা দেখেন, আর কেউ কেউ মনে করেন 1-11তেই আছে। যারা মনে করেন যে আগামী নির্বাচনে আমরা জয়ী হতে পারবো না, তাদের কাছে কিন্তু এখনও 1-11ই, এবং নির্বাচনের পর্ব 1-11 মনে হবে। বিষয়টা হচ্ছে গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা, অন্যের মত শোনা, নিজের মতে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করা, যদি প্রভাবিত না হয় যার যার মত অনুযায়ী, যার যার আদর্শ অনুযায়ী চলবে। আমরা এবং এখন যে মাঠে যে সব রাজনৈতিক দল আছে তাদের নীতি পরিকল্পনা আদর্শ ভিন্ন, তারপরও আমরা একসঙ্গে চলতে, আমি তো দেখি যে জাতীয় ঐক্যমত্যের কমিশন একটি উদাহরণ যে চলতে তারা চান। আপনি যে কথাটি বললেন পিআর পদ্ধতি, এটা যে কোনো দলের কিন্তু দলের দলীয় কি বলে দাবি হতে পারে, দলীয় এজেন্ডা থাকতে পারে, কিন্তু পিআর না হলে নির্বাচন করব না এটি কিন্তু কেউ বলেননি এখনও। বলছেন যে আমরা মনে করি যে পিআর হলে ভালো, পিআর না হলে প্রকৃত প্রতিনিধিত্ব হবে না, এটি তো। এখন পিআর পদ্ধতি আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সংসদকে অনেক বেশি বৈচিত্র্য এনে দেবে, সংসদে অনেক বেশি দলের জায়গা হবে। কিন্তু এই 7 মাস এখন নির্বাচনের বাকি, 7 মাসে এই পদ্ধতি বাংলাদেশে সম্পূর্ণ নতুন। এটা ভোটারদের জন্য নতুন, রাজনৈতিক দলগুলোর জন্য নতুন, নির্বাচন কমিশনের জন্য নতুন। এটি চালু করা সম্ভব কিনা, সেক্ষেত্রে একটা বিকল্প কিন্তু অনেকেই বলেছেন, ফৌদ ভাইদের দলও বলেছেন যে
উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচন করা যেতে পারে কিনা। আমি মনে করি এটি বিএনপি কী বলে সর্ববৃহৎ দল বা তিনবার ক্ষমতায় নির্বাচন করে 3বার ক্ষমতায় এসেছে, তারা এই ব্যাপারটা ভাবতে পারেন ইতিবাচক ভাবে। সব রাজনৈতিক দলকে নিজ নিজ জায়গা থেকে খানিকটা ছাড় দেওয়ারও এক ধরনের ছাড় দেওয়া, এবং এটি বিএনপির কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, অন্তত এই নির্বাচনে, সামনের নির্বাচনে। এমনকি তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভয় পাচ্ছেন, তাতেও 2 কক্ষ মিলেও কিন্তু তাদের হুমকি নেই। তাদের বিএনপি যথেষ্ট নিশ্চিত আসলে নির্বাচনে গেলে তারাই জয়ী হবে, সেটিও একটি বড় কারণ। এখন এটা কিন্তু একটি ঝুঁকি তৈরি করে যখন আপনি ধরে নেন যে, যখন কেউ ধরে নেয় অথবা ভোটাররাও ধরে নেয় যে এই দলই জিতবে। যেমন আওয়ামী লীগ আমরা অনেক নির্বাচন বা স্থানীয় সরকার আমরা নির্বাচনে দেখছি না যে আমি ভোট কেন্দ্রে গেলেও যে ফল হবে, ভোট কেন্দ্রে না গেলেও ফল হবে। বিএনপির জন্য এটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জ। যদি মাঠ এরকম হয় যে আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, মানে প্রকৃত প্রতিদ্বন্দ্বী নাই, এমনি তো প্রতিদ্বন্দ্বী থাকবেই, 10-15-16 অনেক হতে পারে, নিবন্ধিত দলের সংখ্যা বাড়লে সবাই প্রার্থী দেবে। যদি প্রকৃত প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে ভোটাররাও কিন্তু উৎসাহ হারাবে। ডক্টর আনাম এহসানুল হক মিলন, এই যে বিএনপি অনেকটাই নিশ্চিত এবারে নির্বাচনে তারাই জয়ী হবে, সেটি অনেকেই বলার চেষ্টা করছেন, কিন্তু আবার এই যে জনগণের পালস বোঝার বা অতিরিক্ত আসলে যদি আমাদের মধ্যে ওভার কনফিডেন্স চলে আসে, সেই জায়গাগুলোর এক ধরনের পরিণাম কিন্তু আমরা দেখলাম। তার মানে এই নির্বাচনে আসলে বিএনপি বারবার নির্বাচন হলেই ক্ষমতায় চলে আসবো, সেই ঝুঁকিটাকে কি আসলে বিএনপি এড়ানোর চেষ্টা করছে কিনা? না, ওই বিষয়ে আলোচনা করে কোনো লাভ নেই। ঝুঁকির কথা চিন্তা করে, থ্রেট চিন্তা করে লাভ নেই। রাজনীতির ময়দানে আসছি, রাজনীতি করব, ঠিক আছে। এখন আসেন পিআর পদ্ধতি নিয়ে কথা বলি। পিআর পদ্ধতির সংখ্যা অনুপাতিত হতে হবে। তার মানে লোয়ার হাউসে যারা যে সংখ্যা পাবে সেই সংখ্যা আপার হাউসে যাবে। তাহলে আমাদের লাভটা হলো কি? আমরা যদি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়াতে পাওয়ার ব্যালেন্সড হতে হবে, তাহলে আমরা পিআর পদ্ধতিতে উপরের হাউসে কেন যাব? আমি তো সেটাও বুঝতে পারি না। ধরুন আমেরিকা ইলেকশন হচ্ছে, প্রতি 4 বছর ইলেকশন হয়, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট হয়। অ্যাট দ্য সেম টাইম কংগ্রেসের একটা ইলেকশন হয় লোয়ার হাউসের, 2 বছরের জন্য হয়। 2 বছর পরে আবার জনগণ ভোট দিচ্ছে। এর মাঝখানে আবার সেনেটের 6 বছরের মধ্যে 2 বছর পরে যাদের এক্সপায়ার করবে তারা হচ্ছে। তার মানে ফার্স্ট ইয়ারে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে ভোট দিলাম এবং কংগ্রেসম্যান মানে লোয়ার হাউসকে ভোট দিলাম। তারপরে আবার 2 বছর পরে এসে আমরা কংগ্রেস দেখলাম যে প্রেসিডেন্ট ইলেক্ট বিহেভিং আদার ওয়ে, তখন এটাকে হাউসে ব্যালেন্স হয়েছে, পাওয়ার ব্যালেন্স হওয়ার জন্য তখন দেখা যায় জনগণ আবার উইথড্র করে। রাইট নাও 219 সিটস আছে আউট অফ 435, তখন দেখা যাবে 219টা চলে আসছে 150-তে। এটা হলো ব্যালেন্স অফ পাওয়ার, তাই না? এখন আপনি পিআর পদ্ধতি বলতেছেন যে সংখ্যা অনুপাতে হবে, তার মানে আপনি কি এই জাতি সকলকে রাজনীতি করতে হবে? সুশীল সমাজ রয়েছে না? সোহরাব সাহেবের মতো মানুষ যদি মনে করে যে আমি আপার হাউসে কন্ট্রিবিউট করতে চাই, তাহলে সেখানে সেই ইলেকশন হয়ে আসুক। আর আপনি কনস্টিটিউশন দ্বারা বাইন্ডিং যে সকলকে ইলেকশন করার সুযোগ দিবেন। আপনি যদি সকলকে দলীয় পাল্লায় নিতে চান, সারা দেশকে, হয় এই দল নয় ওই দল নয় ওই দল, তাহলে এই চেঞ্জেসের কি আমার লাভ আছে? এখন পিআর পদ্ধতি বলে যদি আপনি বলেন যে আমরা ওখানে আসন পাবো না বেশি, সেই জন্য আমরা হ্যাঙ্গিং পার্লামেন্ট করতে চাই, তো হ্যাঙ্গিং পার্লামেন্ট করলে কি হবে? এই সংস্কার কমিশনকে হ্যাঙ্গিং পার্লামেন্ট করার জন্য? আমরা তো এক্সাম্পল নিতে হবে ডেমোক্রেসি কোন জায়গায় প্র্যাকটিস হচ্ছে প্রপারলি। তাহলে আমরা চাই যে পার্লামেন্টের লোয়ার হাউস আপার হাউসের মধ্যে ভারসাম্যতা নিয়ন্ত্রিত হবে, সেই ধরনের একটা ব্যালেন্সিং পলিটিক্স আমাদেরকে দিতে হবে। সেটা না দিয়ে এখন বলা হচ্ছে পিআর পদ্ধতি, তাহলে কি এটা কি সুষ্ঠু সমাধান হলো? বলুন। সেই জন্যই বলছি যে এই সংস্কার কমিশনকে এমন কিছু উপহার দিতে হবে, 1.5 বছর ধরে ওনারা আসছেন, তা নাহলে 3 মাসের জন্য এসে ইন্টারিম গভর্নমেন্ট ইলেকশন দিয়ে চলে যেত। তাহলে আমাদের কি পরিবর্তনটা আসলো? এই পরিবর্তনটা কি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে, নতুন বাংলাদেশে যে পরিবর্তনটা? আমি কিভাবে দেখবো? এখন তো সরকার ওনারা তো পদ্ধতি দিবে, আমি কিভাবে দেখবো? এটা তো ফুয়াদ সাহেব ওখানে প্রত্যেকদিন বসেন, চা কফি খান, ওনারা কি দিচ্ছেন আমাদেরকে সেটা আমরা দেখবো। কি সংস্কারটা ওনারা করছেন? এই আগে যা 5 বছর পর পর ক্ষমতা পালা বদল হতো সেটি তো আছে। দেখুন আমেরিকায় একটা সিটিজেন 3 বার সে 4 বছরের মধ্যে ইলেক্ট করার সুযোগ হয়ে থাকে, আর আমরা 5 বছর পরে একদিন এসে আমরা রাজা হয়ে যাই, ভোট দিলাম 5 মিনিটের জন্য, তারপর আমরা প্রজা হয়ে যাই। সেই জায়গাটা কি পরিবর্তন নিয়ে আসছে? পরিবর্তন আসলে দেখার চেষ্টা করছি আমরা সবাই নতুন বাংলাদেশে, কিন্তু বিএনপি বলছে তারা আসলে এখনো সেই পরিবর্তন দেখতে পায়নি। আবার নির্বাচনকে এক ধরনের সেফ এক্সিট মনে করছে এই অন্তর্বর্তী সরকার, এবং সে কারণে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে তারা চলে যেতে চাইছে। এই কথাটাকে কতখানি সত্যি বলে মনে করেন?
দেখেন, নির্বাচন হওয়ার নিয়ে আমার কাছে কখনো কোনো টেনশন আমি ফিল করি নাই। রাজনৈতিক দলগুলোর ভিতরে যে টেনশন দেখেছি, এটাকে আমার কাছে মনে হয়েছে এটা পতিত সরকারের এজেন্ডা সেটিং আছে। বাংলাদেশে আওয়ামী লীগ চলে গেলেও, ক্ষমতাচ্যুত হলেও, আওয়ামী বুদ্ধিজীবী এবং আওয়ামী যে গোষ্ঠী আছে এবং আওয়ামী গোষ্ঠীর যে দিল্লি কলকাতার মানে প্রভুরা আছেন, তারা মিলে এখনও এজেন্ডা সেট করেন। দেখেন, এখন পর্যন্ত যা হয়েছে, প্রফেসর ইউনূস গত সেপ্টেম্বরে যে কথাটা বললেন, ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতর নির্বাচন হবে, এর ভিতরে কি তফাৎ হইল? 2 মাস আগায়া এপ্রিলে নিল, এপ্রিল থেকে এখন আবার ফেব্রুয়ারিতে আসছে। ধরেন ফেব্রুয়ারির 10 তারিখে নির্বাচন, ফেব্রুয়ারির 10-এ নির্বাচন আর জুনের 30 তারিখে নির্বাচনের ভিতরে পার্থক্য কত মাস? একটা ঈদ, একটা রমজান। এখন এইটাকে নিয়ে যে পরিমাণ আমরা টেন্স আলোচনা করেছি গত 1 বছর, এই পরিমাণ কি আমরা রাষ্ট্র নিয়ে কথা বলেছি প্রত্যেকটা রাজনৈতিক দল? আমার মধ্যে কখনোই সন্দেহ ছিল না যে এই সময়ের ভিতর নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনের তারিখটা হোক, দেন নাই টাই, এরপরে দেখবেন যে সব কিছু কি সেটেল হয়ে যাবে, এর ভিতরে সেটেল হবে না। সেটা কি আদৌ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব? কিংবা যেই সংস্কার, যেই বিচার ব্যবস্থা আপনারা দেখতে চাইছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কি সবকিছু শেষ করে দেওয়া সম্ভব? বটেই না। বাট বলতেছি যে নির্বাচন কেন্দ্রিক বলা হচ্ছিল, দিন তারিখ ঘোষণা করে দিলে অনেক কিছু ঠান্ডা হয়ে যাবে। আসলে বাস্তবতা তো না, কোনো কিছু ঠান্ডা হবে না। এরপরে আপনি দেখবেন যে যদি নির্বাচন কমিশন প্রস্তুত থাকে, তাহলে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন। বিচার চলমান, সংস্কার চলমান, চলবে, এভাবে চলবে। জুলাই সনদ নিয়ে টেনশন আছে, এগুলো কীভাবে রিজলভ হবে? মানে আমি তো নির্বাচনের বাইরের যে ইস্যুগুলো ছিল, যেগুলো রিজলভ হওয়া দরকার ছিল, সেই আলোচনাতে কোনো ফোকাস দেখতে পাচ্ছি না। অস্থিতিশীলতার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে তো পলিটিক্যাল কালচার তো ভালো না ওভারঅল। এখানে পলিটিশিয়ানরা ক্ষমতা যতটাকে পছন্দ করে, ক্ষমতা নিতে চায়, দায়িত্ব নিতে চায় না রাষ্ট্রের। এবং এই দায়িত্ব নিতে চায় না বলে যেটা হয়, ক্ষমতাটা লুটপাটে পরিণত হয়, ক্ষমতাটা জনগণের ভোগান্তিতে পরিণত হয়। আজকে দেখেন ঢাকা শহর অ্যাবসলিউটলি কলাপস করেছে। এখন রাজনৈতিক দলের সভা সমাবেশ করার অনুমতি তো আছে, অধিকার আছে, সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি আসলে একটা নতুন পরিবর্তিত বাংলাদেশে কি বলার চেষ্টা করছি যে আমি আসলে কেমনভাবে বদলাইলাম? তো বদলাইতে যদি চাই, আমার আচরণ, আমার খাইসলত তো এখন থেকে বদলাইতে হবে। তারপরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গেলাম, 7 কলেজ পুরো রাস্তা ব্লক করে দিয়েছে। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো প্রয়োজনে কনসেনসাস কমিশনে আলোচনা করুক যে আমরা কর্মদিবসে পিক আওয়ারে এরকম ঢাকার কেন্দ্রের জায়গাগুলোকে 2টা, 12টা, 1টা থেকে শুরু করে একেবারে 6টা, 7টা পর্যন্ত ব্লক করে রাখবো কিনা। শাহবাগ অ্যাবসলিউটলি ব্লকড হয়েছিল, হাসপাতাল, রুগী, অ্যাম্বুলেন্স। আমি নিজে কয়েক ঘন্টা আজকে ট্রাফিকে ছিলাম। তাহলে এইটা তো আমার সংস্কার, আমার কালচারের মধ্যে আনতে হবে, আমার কর্মসূচির মধ্য দিয়ে। এটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে আজকে এগুলো তো আলোচনা হইতে হবে। হ্যাঁ, এই সব সংস্কার কি আসলে এই 1.5 বছরে হওয়া সম্ভব ছিল কিনা, বা এগুলোই হওয়া সম্ভব ছিল পূর্ণ করলো? তার মানে আসলে এই দায় অনেকটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর। রাজনৈতিক দলগুলোর বেশি, কারণ তারাই সংস্কারের আলাপটা আওয়ামী লীগের থাকা অবস্থায় বলেছেন। বিভিন্ন দল বিভিন্ন দফায় সংস্কার প্রস্তাব করেছেন। সেই দায়ভার তো তার মানে সব রাজনৈতিক দলকে নিতে হবে। আমি আসবো, আমার আরো একটি বিরতির সময় হয়েছে। জি25 ইস্পাত-মিত্র রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত-মিত্র রাজখান দেখছেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পথে আমরা আছি এবং আমরা বুঝতে পারছি যে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু এখনও যদি আমি বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর সহ বেশ কিছু ইস্যু নিয়ে কিন্তু দ্বিমত আছে এবং অনেক রাজনৈতিক দলই বলার চেষ্টা করছে যে সব ইস্যুতে আসলে ঐক্যমত না হলে নির্বাচনটা বেশ কঠিন হতে যাচ্ছে। সব ইস্যুতেই কি আদৌ রাজনৈতিক দলগুলোর একমত হওয়া সম্ভব? না, সেটা সম্ভব না, তবে কিছু মৌলিক জায়গাতে একমত হয়ে যাওয়া দরকার। যেমন ধরেন পার্টিকুলারলি এই যে ঐকমত্য কমিশন এবং সংস্কার কমিশন যে গত প্রায় 8-10 মাস থেকে কন্টিনিউয়াস বিভিন্ন ফর্মে কাজ করেছে, এই যে কম্পাইল করলাম, আমরা কিছু বিষয় একমত হয়েছি, দ্বিমত সত্ত্বেও একমত হয়েছি, বাস্তবায়নটা কিভাবে হবে? দ্বিতীয়ত হচ্ছে দেখবেন এটার স্ট্যাটাসটা কি। দেশে এখন তো সংবিধান কাইন্ড অফ এ নাই। আমরা স্টাডি করে আমাদের স্টাডিতে দেখলাম 43 থেকে 50টা কনস্টিটিউশনের ধারা অলরেডি আমরা ভায়োলেট করে ফেলছি। সিম্পলি এটা করা সম্ভব হচ্ছে না। দেশে আপনার সংবিধান ডিসফাংশনাল হয়ে গেছে, সংসদ নাই, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন চলছে, তাহলে আপনি নেক্সট ইলেকশনটা কিসের ভিত্তিতে করবেন? এখন তো রাষ্ট্র যদি 106-এ চলে, তাহলে তো 29 ফেব্রুয়ারির আগে তো আপনি নির্বাচন দিতে পারছেন না তো, কারণ গত 24-এ তো একটা ফাউল ইলেকশন হয়ে গেছে। আরেকটা নির্বাচন তো 5 বছর পরে হবার কথা।
এবং আপনি 106-এর সংবিধানের অধীনেই শপথ নিয়েছেন বলছেন, তাহলে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আপনি কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন চাচ্ছেন? এটা তো আপনি অভ্যুত্থান পরবর্তী সময়টাতে আসলে আবার আমরা সেটা মানব কিনা সেটা নিয়ে প্রশ্ন এইটাই, কিন্তু কনস্টিটিউশন তো আপনি সাসপেন্ড করেন নাই, আপনি তো বলছেন না যে আপনি গণ অভ্যুত্থানের সরকার। এই জন্য জুলাই সনদের স্ট্যাটাস ঠিক করাটা আমাদের সম্মিলিত স্বার্থের জন্য জরুরি। এই জন্য আমরা বারবার প্রস্তাব দিয়েছি এইটাকে একটা প্রোক্লামেশন আকারে একটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া, যে এখন থেকে জুলাই সনদের ভিত্তিতে দেশের আইন সংবিধান ইন্টারপ্রেট করতে হবে, যতটুকু বাতিলযোগ্য বাতিল হয়ে যাবে, সাসপেন্ডেড থাকবে, বাকিটুকু কার্যকর থাকবে। সেই সাংবিধানিক জায়গাটিতেও তো আসলে একটি রাজনৈতিক দলকে আমাদের প্রয়োজন আছে, সবাইকে দরকার, সবাই ঐকমত্য কমিশন এটাই আলোচনা হচ্ছে। বলা হচ্ছে কমিশনের প্রস্তাবনাতে যে আগামী সংসদ 2 বছর পরে এই ঐকমত্যে আসা বিষয়গুলো বাস্তবায়ন করবে। কেন 2 বছর পরে কেন করবে? আমি যদি 100 মেকে এখন পার্লামেন্টে নিতে পারি আগামী ফেব্রুয়ারিতে, আমি 2032 সালের জন্য কেন ওয়েট করব? আমি যদি এখনই মাইনরিটিদেরকে অথবা সংখ্যালঘুদেরকে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এখানে অ্যাকোমোডেট করতে পারি, আমি কেন আগামী 6 বছর পর্যন্ত অপেক্ষা করব? এবং এই অপেক্ষা করবার ইতিহাস তো আমাদের ভালো ইতিহাস না। 90-তে রাজনৈতিক দলগুলো তো 3 জোটের রূপরেখা ছিল, তো কই তারা সেগুলো বাস্তবায়ন করে নাই তো। 111-এর সময় আমরা দেখলাম সোকল্ড আওয়ামী লীগের দিন বদলের সনদে তো লেখা ছিল যে প্রফেসর আকবর আলী খানের নেতৃত্বে যে রিফর্ম কমিশনগুলো হয়েছে, কাজগুলো হয়েছে, শতাধিক প্রস্তাবনা ছিল, রেটিফাই করে নাই তো। এই জন্য প্রশ্ন হচ্ছে, আমরা চাই যেগুলো আলোচনা করে আমরা সবাই একমত হয়েছি সেটা সনদ স্বাক্ষরিত হওয়ার দিন থেকে বাস্তবায়ন শুরু হয়ে যেতে হবে। এটা নিয়ে আমরা ডিলে করতে চাই না, এবং এটার একটা লিগ্যাল স্ট্যাটাস দিতে হবে প্রোক্লামেশন আকারে। সোহরাব হাসান, সেই বাস্তবতা আসলে কতখানি সম্ভব বাংলাদেশের এখনকার অবস্থায়? সেই সাথে 5 আগস্টের ভাষণে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেছেন যে নির্বাচন আয়োজনকে বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা তিনি করছেন, সেটি দেশের ভেতর থেকে দেশের বাইরে থেকেও। এই ফেব্রুয়ারির মধ্যে বা এই 6-7 মাসের মধ্যে সেই আশঙ্কাকে আমরা কতখানি দূরে ঠেলতে পারবো? আশঙ্কা তখনই হয় যখন রাজনৈতিক দলগুলো, সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদটা প্রকট হয়, যখন অন্তর্বর্তী সরকার বারবার সিদ্ধান্ত বদল করে এবং সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় থাকে, তখনই নানা রকম চক্রান্ত, নানা রকম ষড়যন্ত্রের কথা আসে। আসলে রাজনৈতিক দল, এই যে নির্বাচনের তারিখ ঘোষণা হলো এক ধরনের, অর্থাৎ রাজনৈতিক দল এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা বন্ধন তৈরি হলো। তো এই বন্ধন যত দৃঢ় হবে, এবং ফুয়াদ ভাই যথার্থই বলছে, আমিও মনে করি যে সনদে যাই থাকুক, জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে, এবং তার একটা আইনি ভিত্তি থাকা দরকার। সেটা প্রোক্লামেশন বা এখন যেহেতু সংসদ নাই, মানে অধ্যাদেশের মাধ্যমেই হবে বা ঘোষণার মধ্য দিয়েই হবে। আর সেখানে বিএনপি সহ সব রাজনৈতিক দল একমত হবে, সেই আশা আমরা করতে পারি। বিএনপি তো এখন সব ব্যাপারেই একমত। এই যে অনেকেই বলেন যে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র হলো, এটা বিএনপিরই প্রতিধ্বনি। একজন বিদেশি সাংবাদিক তো দেখলাম, ডেভিড বার্গম্যান, বলছেন যে এখানে ইতিহাসকে অনেকটা বিকৃত করা হয়েছে, ইতিহাসের অনেক ঘটনা আড়াল করা হয়েছে এবং একটি দলকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিএনপি এখন সমস্যা না, এখন সমস্যা ফুয়াদ ভাইরা কতটা এটা বিএনপিকে সমর্থন দেন তার উপর নির্ভর করবে ঐকমত্য। তবে এটা ভালো যে সবার ভিতরে একটা তাগিদ আছে, যারা দ্বিমত করেছেন তাদের মধ্যেও তাগিদ আছে, আমাদের একমত হতে হবে। তবে সব কিছু, এই ঐকমত্য কমিশন প্রথম এত কিছু পরিধিটা এত বাড়ালেন, মনে হলো যে সংবিধান থাকবে না, বর্তমান ব্যবস্থা সব কিছু তছনছ করে দেবে, কিন্তু সেটা যে সম্ভব না সেটা কিন্তু আলোচনার দিন শেষে সেটা প্রমাণিত হলো। এখন যেটুকু পারা যায় সেটার আইনি ভিত্তি থাকতে হবে, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কটা আরও গাঢ় হবে এবং একটু সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হবে। যে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনার কথা আপনি বলছেন, ডক্টর আনাম এহসানুল হক মিলন, বিএনপির এক ধরনের প্রতিধ্বনি আমরা জুলাই সনদে দেখতে পাচ্ছি কিংবা ঘোষণাপত্রে দেখতে পেয়েছি, বিএনপিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই সব ধরনের অভিযোগ মাথায় নিয়ে আমি বলবো, ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করার প্রত্যাশা কতটা পূরণ হতে যাচ্ছে বাংলাদেশের? সেটারই প্রায়র ওয়ার্কগুলো এখন হচ্ছে, যেমন ঘোষণা হলো। বেসিক্যালি আপনি দেখেন, আপনারা সকলেই বিএনপি করছেন। বিএনপি যে 31 দফাতে, ইফ আই এম রং কারেক্ট মি, যেগুলি বলেছে সংবিধান সংস্কার, 70 অনুচ্ছেদ, পাওয়ার শেয়ার করা, 2 টার্ম করা, এমন একটি তো নেই যে বিএনপি বলেনি।
আমরা অ্যাজ এ হোল বলেছি। এখন এটাকে তারা সেগ্রিগেটেড করে করে আইটেম ওয়াইজ তারা দেখলো যে বিএনপি যে প্রস্তাবগুলো করেছে এগুলি ভ্যালিড কিনা। তো সেগুলি সবগুলো জাস্টিফাই করার পরে দেখা গিয়েছে বিএনপি আগে থেকেই সব কিছু বলেছে, এবং আমরা তো জানতাম না জুলাই 36 হবে, তার আগেই তো 2023-এর 13 ফেব্রুয়ারিতে আমরা এই কথাগুলো বলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে চার্টার মানে সনদ আর ডিক্লারেশন মানে ঘোষণা দুইটার মধ্যে আমাদের আসতে হবে। এখন ধরুন ইউএন চার্টার করে না মেম্বার স্টেটের সাথে, ইসরায়েল কি মানছে না, রাশিয়া ভেটো দিচ্ছে না, আমেরিকা ভেটো দিচ্ছে না। চার্টার হওয়ার পরও কিন্তু অনেক কিছু হতে পারে। ইটস এক্স্যাক্টলি দ্য ইউএন চার্টার যে পার্টিসিপেটরি দলগুলো সনদে স্বাক্ষর করবে ঐক্যমত্য পৌঁছে। তারপরে যে এটা ভেরিয়েশন হতে পারে না, এটা তো আমরা ইউনাইটেড নেশনসে দেখছি চার্টার কান্ট্রিগুলি কি সেগুলিকে ভায়োলেট করছে না। তো সেই জায়গাটা আমরা যাচ্ছি না। আমরা ফার্মলি বিলিভ করি যে যেটা আমাদের দল থেকে 2023-এ যেটা জানাব আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব যেটা দিয়েছেন, সেইটার পেরিফেরিতে থেকে আমরা দেখছি যে আমরা এগুলি আগেই বলেছি, এখন ওনারা বলছেন, অতএব আমরা সব জায়গায় আছি। সেই জন্যই আমরা বলছি বিএনপি সব জায়গায় ঠিক আছে। এখন বিএনপি চায় সুষ্ঠু নির্বাচন। আচ্ছা, যদি অসুস্থ নির্বাচন হয় ক্ষতিগ্রস্ত কে হবে? বিএনপি। আপনি কিছুক্ষণ আগে বললেন না, ফুয়াদ ভাই বলছে না বিএনপি ক্ষমতা আসার জন্য বসে আছে, আপনি তো প্রশ্নটা করলেন কিছুক্ষণ আগে। তাহলে যদি সুষ্ঠু নির্বাচন না হয় ক্ষতিগ্রস্ত আমরা হব। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? কেউ কি নিজেকে ক্ষতিগ্রস্ত করতে চায়? সেই জন্য বিএনপি ফার্মলি কমিটেড জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। সেই আস্থাটা আসলে বিএনপি কতখানি ধরে রাখতে পারবে সেই প্রশ্নও কিন্তু উই আর লুজার। যদি আজকে তৃতীয় শক্তি আসে, 111 হয় বা নির্বাচন সুষ্ঠুভাবে না হয়, তাহলে উইল বি দ্য লুজার। সেই জন্য আমরা সার্বিক সহযোগিতা সরকারকে করব, এবং সার্বিক আসলে আপনাদের মনে থাকবে কিনা সেটা নিয়ে, সেই জন্য তো আমরা সনদে স্বাক্ষর করছি, এবং আমরাই তো পায়োনিয়ার ছিলাম। আমি বললাম তো 31 দফা আমরাই দিয়েছি প্রথম। এইভাবে তো কেউ ন্যারেটিভগুলি দেয়নি। কখন দিয়েছি? হাসিনার সময়ে। আমরাও আসলে দেখতে চাই, আমরা প্রত্যাশা করতে চাই সামনের নির্বাচন আসলে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভালো সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।